ব্রাজিল সম্পূর্ণ ভিন্ন মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে জয় নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর কার্লো আনচেলত্তির দল এখন চাপের মধ্যে রয়েছে, আর সেই চাপই হাইতির বিপক্ষে ম্যাচের আগে বড় পরিবর্তনের কারণ হতে পারে। নতুন মুখ, কৌশলগত সমন্বয়, পজিশন পরিবর্তন, এমনকি ফরমেশনেও পরিবর্তন, সব কিছুই এখন আলোচনায় রয়েছে, কারণ ব্রাজিল আরেকবার মূল্যবান পয়েন্ট হারানোর ভুল করতে চায় না। কিন্তু আনচেলত্তি ঠিক কী পরিকল্পনা করছেন? কোন তারকারা একাদশে নিজেদের জায়গা হারাতে পারেন? আর নতুন রূপের এই ব্রাজিল কতটা আক্রমণাত্মক হবে? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা বিশ্লেষণ করব সম্ভাব্য শুরুর একাদশ এবং সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো যা ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ যাত্রাকে সংজ্ঞায়িত করতে পারে। বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম ম্যাচ প্রত্যাশা অনুযায়ী হয়নি। আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও সেলেসাও মরক্কোর বিপক্ষে জয় তুলে নিতে পারেনি। ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। দুই দলই 1 পয়েন্ট করে পায়, তবে ব্রাজিল হতাশ ছিল, কারণ তারা 3 পয়েন্ট পাওয়ার সুযোগ তৈরি করেছিল। ব্রাজিলের মতো উচ্চাকাঙ্ক্ষী দলের জন্য এমন ম্যাচে পয়েন্ট হারানো একটি হাতছাড়া সুযোগ বলেই মনে হয়, আর সেই হতাশাই এখন দলে উল্লেখযোগ্য পরিবর্তনের পথ খুলে দিতে পারে। কার্লো আনচেলত্তি জানেন আরেকটি হোঁচট সামনের পথকে অনেক কঠিন করে তুলবে, তাই হাইতির বিপক্ষে ভক্তরা আরও আক্রমণাত্মক ও আক্রমণমুখী ব্রাজিল দেখতে পারেন। কোচিং স্টাফ গত কয়েকদিন মরক্কো ম্যাচের ভুলগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছে, উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে এবং এমন কিছু খেলোয়াড় পরিবর্তনের কথা বিবেচনা করেছে যা দলকে আরও ভারসাম্য ও আক্রমণাত্মক শক্তি দেবে। গোলপোস্টে শুরু করলে আগের ম্যাচে অ্যালিসন বেকারের অবস্থান নিয়ে কিছু উদ্বেগ ছিল। সমালোচকরা কয়েকটি মুহূর্তে ব্রাজিলিয়ান গোলরক্ষককে দুর্বল দেখিয়েছিলেন বলে মন্তব্য করেছিলেন, তবে যখন দল সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করেছিল তখন অ্যালিসন গুরুত্বপূর্ণ সেভ করে আরও খারাপ ফল এড়িয়ে যান। সেই দুর্দান্ত মুহূর্তগুলো সবাইকে আবারও মনে করিয়ে দিয়েছিল কেন তিনি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাই হাইতির বিপক্ষেও অ্যালিসনই যে প্রথম পছন্দ হবেন তা নিয়ে খুব কমই সন্দেহ আছে। কেন্দ্রীয় রক্ষণাভাগে পরিবর্তনের খুব একটা কারণ নেই। মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল মাগালহায়েজের জুটি বর্তমানে ব্রাজিলের অন্যতম শক্তিশালী রক্ষণাত্মক জুটি। মরক্কোর বিপক্ষে দুজনই নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করেছেন, বল দখলে শান্ত ছিলেন এবং বল ছাড়া শৃঙ্খলাবদ্ধ থেকেছেন। তাদের বোঝাপড়াও ক্রমশ উন্নত হচ্ছে, তাই কোচিং স্টাফ তাদের ওপর পূর্ণ আস্থা রাখছে। ফলে দুজনই শুরুর একাদশে নিজেদের জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম বড় পরিবর্তনটি আসতে পারে রাইট ব্যাক পজিশনে। আগের ম্যাচে দানিলো যখনই সামনে উঠে আক্রমণে সহায়তা করেছিলেন তখনই ইতিবাচক প্রভাব ফেলেছিলেন। অন্যদিকে এদার মিলিতাওয়ের বিকল্প খেলোয়াড় প্রত্যাশিত ভারসাম্য দিতে ব্যর্থ হন, তাই দানিলোর আবারও শুরুর একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। তার অভিজ্ঞতা, রক্ষণাত্মক সচেতনতা এবং আক্রমণে সহায়তা করার ক্ষমতা ব্রাজিলের জন্য বড় সম্পদ। বাম প্রান্তে সান্তোস সম্ভবত নিজের জায়গা ধরে রাখবেন। আক্রাফ হাকিমি ও হাকিম জিয়েচের মতো বিপজ্জনক খেলোয়াড়দের সামলানো সহজ নয়, কিন্তু মরক্কোর তারকারা ব্রাজিলের সেই দিক দিয়ে ধারাবাহিকভাবে সমস্যা তৈরি করতে পারেননি। এই রক্ষণাত্মক স্থিতিশীলতাই আনচেলত্তিকে একই খেলোয়াড়ের ওপর আস্থা রাখতে উৎসাহিত করতে পারে। সবচেয়ে আকর্ষণীয় কৌশলগত পরিবর্তনটি আসতে পারে মাঝমাঠে। আগের ম্যাচে ব্যবহৃত 3 জন মিডফিল্ডারের বদলে ব্রাজিল হয়তো 2 জন কেন্দ্রীয় মিডফিল্ডার নিয়ে খেলবে। এর কারণ হল মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়তে ব্রাজিল বেশ কিছু সময় সমস্যায় পড়েছিল। সৃজনশীলতা ও ছন্দের অভাবে আক্রমণ ধীর হয়ে যায়, ফলে মরক্কো সহজেই নিজেদের রক্ষণ গুছিয়ে নিতে সক্ষম হয়। এই সমস্যার সমাধানে আনচেলত্তি আরও সরাসরি আক্রমণাত্মক ফুটবলের দিকে ঝুঁকতে পারেন। মাঝমাঠে অতিরিক্ত পাসিংয়ের পরিবর্তে ব্রাজিল দ্রুত আক্রমণে যেতে চাইবে এবং ফরওয়ার্ডদের গতিকে কাজে লাগাবে। এতে আক্রমণ ভাগে বেশি জায়গা তৈরি হবে এবং দলের সামগ্রিক আক্রমণাত্মক তীব্রতাও বাড়বে।
যদিও আগের ম্যাচে ফ্যাভিনহো সম্ভবত কাসেমিরোর চেয়ে ভালো খেলেছিলেন, তবুও চাপে অভিজ্ঞতার মূল্য অনেক। কাসেমিরো এখনও দলের অন্যতম নেতা এবং রক্ষণ, স্থিতিশীলতা ও কৌশলগত বুদ্ধিমত্তা প্রদান করেন, তাই আনচেলত্তি আবারও তার ওপর ভরসা রাখতে পারেন। তার পাশে থাকবেন ব্রুনো গিমারায়েস, যিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুজনে মিলে একটি ভারসাম্যপূর্ণ মিডফিল্ড গড়ে তুলতে পারেন। আক্রমণ ভাগে আরও কয়েকটি উত্তেজনাপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল রাফিনহা। ডান উইংয়ে সীমাবদ্ধ না হয়ে তিনি আরও কেন্দ্রীয় আক্রমণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় খেলতে পারেন। এতে তিনি খেলায় আরও বেশি প্রভাব ফেলতে পারবেন এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করতে পারবেন। ম্যাথিউস কুনহাও এই কৌশলগত পরিবর্তনের সুবিধাভোগী হতে পারেন। তার গতিশীলতা, শক্তি এবং প্রতিপক্ষকে চাপে রাখার মানসিকতা কোচিং স্টাফকে মুগ্ধ করেছে। ফলে তিনি শুরুর একাদশে সুযোগ পেতে পারেন এবং আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারেন। দুর্ভাগ্যবশত এই পরিবর্তনের কারণে রদ্রিগো গোয়েস নিজের নিশ্চিত জায়গা হারাতে পারেন। যদিও তিনি এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে বড় ভূমিকা রাখতে পারেন, বর্তমান ইঙ্গিত বলছে তিনি হাইতির বিপক্ষে বেঞ্চে শুরু করতে পারেন। আরেকটি সম্ভাব্য সংযোজন হতে পারেন লুইস হেনরিক। তার বিস্ফোরক গতি ও সরাসরি খেলার ধরন প্রতিপক্ষ রক্ষণভাগকে চাপে ফেলতে পারে। বিশেষ করে যদি হাইতি গভীর রক্ষণে থেকে পাল্টা আক্রমণের কৌশল নেয়, তাহলে তার গতি ব্রাজিলের জন্য বড় অস্ত্র হতে পারে। বাম উইংয়ে কোনো তর্ক নেই। ভিনিসিয়াস জুনিয়র এখনও ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক অস্ত্র এবং বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। ডিফেন্ডারদের কাটিয়ে ওঠা, সুযোগ তৈরি করা এবং গুরুত্বপূর্ণ গোল করার ক্ষমতা তাকে আনচেলত্তির পরিকল্পনার অপরিহার্য অংশে পরিণত করেছে। তাই আবারও রিয়াল মাদ্রিদের এই তারকাই আক্রমণের নেতৃত্ব দেবেন। সবকিছু একসঙ্গে বিবেচনা করলে চিত্রটি পরিষ্কার। ব্রাজিল মরক্কোর বিপক্ষে ম্যাচের তুলনায় আরও আক্রমণাত্মক, আরও সরাসরি এবং আরও আক্রমণ নির্ভর ফুটবল খেলতে প্রস্তুত। কৌশলগত পরিবর্তন, গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অন্তর্ভুক্তি এবং নতুন উদ্দীপনা দলের সামগ্রিক ধরন বদলে দিতে পারে। আনচেলত্তি জানেন আরেকটি হতাশাজনক ফলাফল ব্রাজিলের জন্য গ্রহণযোগ্য নয়, আর সম্ভাব্য একাদশী দেখায় যে তিনি জয়ের লক্ষ্যে হিসাবকৃত ঝুঁকি নিতে প্রস্তুত। যদি এই সম্ভাব্য পরিবর্তনগুলো বাস্তবে রূপ নেয়, তাহলে হাইতির বিপক্ষে মাঠে নামার সময় ভক্তরা আরও বিনোদনমূলক এবং আরও বিপজ্জনক এক ব্রাজিল দল দেখতে পাবেন। লক্ষ্য একটাই, ঘুরে দাঁড়ানো, পূর্ণ 3 পয়েন্ট অর্জন করা এবং আবারও ফুটবল বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাজিল এখনও অন্যতম শক্তিশালী দাবিদার।